আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে এবং সেগুলো সর্বৈব মিথ্যে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার প্রমাণ দিয়েছি। বক্তব্য বলছে তোমাকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তুমি যদি পদত্যাগ করো, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তুমি ধরে রাখো এই পদত্যাগটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে, তো এতে খারাপটা কি আছে? যখন এত রকম একটা অ্যালিগেশন আসছে কাউন নামে, তখন আমার মনে হয় ছেড়ে দেওয়া দরকার। বিভিন্ন রকম ভাবে আমাকে এই হেনস্থা করার জন্য এইগুলো করা হচ্ছে। এবং বলছে ভয়েস রেকর্ড আছে, ভয়েস রেকর্ড এতদিন কেন সময় নিচ্ছেন? যে দুদিনে যাদের কাছে প্রমাণ আছে তারা তো সব দিয়ে দিচ্ছেন, এতদিন কেন সময় নিচ্ছেন? তারা আমাকে তো এত ভালো নিশ্চয়ই তারা বাসেন না যে তারা আমাকে সময় দিচ্ছেন ভালোবাসার জন্য, যে তার প্রকাশ করার জন্য। তারা তো নিশ্চয়ই আমাকে এতটা ভালোবাসেন না বা এতটা। এবং তার মধ্যে ওনাদেরই এই কমিটির মধ্যে কিছু লোক বলেছে যদি অবৈধ হয় তাহলে আমরা আজকেই ছেড়ে দেবো, আর যদি অবৈধ না হয় তাহলে আমরা 22 তারিখে ছাড়বো, এটা ওনারাই বলেছে। সেই ক্ষেত্রে আমরা ইল্লিগাল। ঠিক আছে, এই অর্ডারটা নিয়ে আমরা কোর্টে যাচ্ছি এবং কোর্টে গিয়ে প্রমাণ করুক যে এইটা আমরা, ওনারা কোর্ট যদি বলে দেন যে আমরা ইল্লিগাল কমিটি, আমরা সবাই সরে যাব। আমি তো সবার আগে সরে যাব। এইটুকু একটা মিটিং হলো, যে এই মিটিং এ ওনারা যারা আমাদের সম্বন্ধে এতদিন মানে নানান রকম ওনাদের ক্ষোভ, ওনারা আমার সম্বন্ধে কিছু অ্যালিগেশন ওনারা চাইছিলেন আমি পদত্যাগ করি এবং আমার এক্সিকিউটিভ কমিটি পদত্যাগ করুন, এবং ওনাদের বক্তব্য অনেকগুলো বিভিন্ন রকম, আমি নাকি ওনাদের কাছে প্রুফ আছে যে আমি এখানে টাকা তছরূপ করেছি, নয়ছয় করেছি, এইসব হচ্ছে ওনাদের বক্তব্য। তো আমরা সেগুলো সমস্ত শুনলাম। শোনার পরে ওনাদেরকে আমরা বলেছিলাম 22 তারিখ আমরা জেনারেল মিটিং ডেকেছি, আপনাদের যে সমস্ত অভিযোগগুলো আছে সেইগুলো আজকে আমরা নোট ডাউন করছি এবং 22 তারিখে আমরা সমস্ত এর উত্তর দেব। এবং 4th সেকশন জেনারেল মিটিং ডেকে সবাই সেখানে যদি মনে হয় এই মানে প্রমাণ দিয়ে আপনারা এগুলো প্রমাণ দিতে পারছেন যে সত্যি আমি এই অন্যায়গুলো করেছি, তাহলে মেম্বারদের সামনে আমি পদত্যাগ করব। এবং ওরা তখন বলছে এই কমিটিটাই অবৈধ, আমরা 22 তারিখ অব্দি মানবো না, এই করবো না, এইসব বলছেন। তখন আমরা বললাম যে আমাদের যে কমিটি অবৈধ সেটা কে বলবে? তাহলে আমরা না আপনাদের কমিটি অবৈধ। আমি তখন বললাম যে দেখুন, তাহলে আমাদের কমিটি বৈধ কি অবৈধ আমাদের কোর্টে যেতে হবে। কোর্ট থেকে যে অর্ডারটার ভিত্তিতে আপনারা বলছেন আমাদের কমিটি অবৈধ, আমরা 22 তারিখে জেনারেল মিটিং ডেকেছি, এবার আমরা কোর্টে যাব। আমাদের কমিটি যদি অবৈধ হয় আমরা সঙ্গে সঙ্গে 22 তারিখের আগেই কোর্টে, যদি আমরা কালকে না হলে যদি পরশুদিন আমরা, মানে আমাদের প্রসেস আছে, কালকেই আমরা হয়তো কোর্টে মুভ করব। যদি কোর্টের থেকে যেই মুহূর্তে অর্ডার পাবো সেই মুহূর্তে আমার ইসি কমিটির সবাই আমরা রিজাইন করবো, আপনাদের বলতে হবে না। আর যদি এটা বৈধ হয় তাহলে আমরা যেভাবে লিগালি কাজ করছি সেইভাবে কাজ করব। এবং আমি এখনো বলছি আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে এবং সেগুলো সর্বৈব মিথ্যে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার প্রমাণ দিয়েছি। এবং আপনারা কালকে যারা ছিলেন তারা জানেন, আপনাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি ফোনটা করেছিলাম বলে আজকে নানান কথা শুনতে হয়েছে সেই নিয়ে নানান রকম। কারণ তার মানে এটা একটা জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি সেই মানুষটাকে শিখিয়ে দিই, বা আমার সেই মুহূর্তে সেই মানসিকতা ছিল না যে আমি কোন রকম প্ল্যানফুলি কাজ করব। আপনারা যখন ওই মুহূর্তে ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনি টাকা নিয়ে ওনাকে নামটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে ফোন নাম্বার দিয়েছে এবং আমি ফোন করে, আমার একটাই ভুল হয়েছে, আমি সম্পূর্ণকে বলতে চাই যে ওকে আমার বলা হয়নি, যেটা মিডিয়ার সামনে দেখানো হচ্ছে, সেটাও তোর পারমিশন আমার নেওয়া উচিত ছিল। কিন্তু আমি সেই মুহূর্তে, যেহেতু আমার মনে হয়েছে যে না আমার এই মুহূর্তেই বলা উচিত, যখনই এই কথাটা উঠেছে, এবং সে সঙ্গে সঙ্গেই বলেছে যে না তুমি কোনো টাকা নাওনি। এবং সেই প্রমাণ সে বারে বারে বলে যাচ্ছে যে না এই যে অ্যালিগেশনটা তোমার নামে দেওয়া হয়েছে সেই অ্যালিগেশনটা ভুল। কিন্তু ওর একটা ক্ষোভ আছে যে আমি কেন ওকে না জিজ্ঞেস করে এটা ওপেন স্পিকারটা সবাই সামনে ক্যামেরার সামনে করলাম, সেটা হয়তো আমার ওর পারমিশন নেওয়া উচিত ছিল। আর বাকি যারা বলছে, কেউ যদি ধরুন একজন বলছে কোনো চ্যাটে, এই যে চ্যাটগুলো প্রকাশ করা হচ্ছে আপনারা মিডিয়ায় বিভিন্ন রকম ছড়িয়ে দিচ্ছেন, এবং যারা যারা ছড়াচ্ছেন তাদের ওই চ্যাটটা তো আমার সঙ্গে হয়নি। কেউ যদি আমার নাম করে, আপনি জানেন বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমার নাম সেভ করা
নাম সেভ করা একজনের কাছে, সে একজন বড় ডিরেক্টর রাজর্ষি দে, তার একটা অন্য ফোন নাম্বার থেকে আমার ফোন নাম্বারে নাম সেভ করে এক প্রডিউসারের কাছে চিট করেছিল এবং বলেছিল পিয়াদিকে আমাকে এটার জন্য পিয়াদিকে টাকা দিতে হবে এবং বনিকে টাকা দিতে হবে। যখন রাজর্ষি দে ধরা পড়লো, সেই চ্যাটটি যখন ধরা পড়লো, তখন সে স্বীকার করলো যে এই ফোন নাম্বারটি আমার ছিল, তোমার নাম দিয়ে সেভ করা। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে আমাকে আমাকে এই হেনস্থা করার জন্য এইগুলো করা হচ্ছে। এবং বলছে ভয়েস রেকর্ডার আছে, ভয়েস রেকর্ডার এতদিন কেন সময় নিচ্ছেন? যে দুদিনে যাদের কাছে প্রমাণ আছে তারা তো সব দিয়ে দিচ্ছেন, এতদিন কেন সময় নিচ্ছেন? তারা আমাকে তো এত ভালো নিশ্চয়ই তারা বাসেন না যে তারা আমাকে সময় দিচ্ছেন ভালোবাসার জন্য, যে তার প্রকাশ করার জন্য। তারা তো নিশ্চয়ই আমাকে এতটা ভালোবাসেন না, বা এতটা তারা তো আমাকে এতটা সম্মান করছেন না। আজকে যখন শতদীপ বলছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে, দিয়ে দিক আপনাদের। আমার কথা হচ্ছে আমার নাম করে কোন কার মেসেজে পিয়াদি আছে পিয়াদি নেই, এবং আমি এতগুলো কথা 22 তারিখে আমি তো সমস্ত প্রমাণ নিয়ে বসতে চাইছিলাম, সমস্ত প্রডিউসারদের সামনে যা যা ওনারা আজকে রিলেশন দিয়েছেন। 22 তারিখে আমার সব মেম্বাররা আসুক। তার কারণ 1 নম্বর হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আমাদের নিয়ম অনুযায়ী 14 দিন বাদে এই মিটিংটা হোক এবং সেদিন যাতে সব মেম্বাররা আসতে পারে। এবং ওনাদের কিসের অসুবিধা 22 তারিখ অব্দি অপেক্ষা করতে? আমি তো এটাও বুঝতে পারছি না ওনাদের কি উদ্দেশ্য 22 তারিখ অব্দি আমরা অপেক্ষা করবো না কেন? আর ওনারা বলছে ইনলিগাল, তাই জন্য আমরা ঠিক করেছি। আমরা কে বলবে ইনলিগাল? ওনারা সেক্রেটারিকে জোর করছেন আপনি লিখে দিন, এবার আমরা বলবো। এবং বলছে না তাহলে এতদিন তাহলে 22 তারিখ অব্দি এখানে ইম্পায় গন্ডগোল হবে। তার মানে আমি বুঝতে পারছি না উদ্দেশ্যটা কার। ইন্টেনশনালি মানে চাপ দিয়ে একটা বদমাইশি করে আমাকে আমাদের ইসি কমিটিকে নষ্ট করে দেওয়ার। তো তাহলে 22 তারিখ অব্দি তোমরা নিজেরা বলছো যে এখানে গন্ডগোল হবে, যেখানে ল অ্যান্ড অর্ডার রয়েছে, যেখানে 144 করা রয়েছে। আমরা নিজেদের মতো করে মিটিং ডেকে নেব। আপনারা 22 তারিখে আপনাদের মতো মিটিং ডাকুন, আমরা আমাদের মতো মিটিং ডেকে নেবো। ওনার বক্তব্য হচ্ছে আমরা আমাদের মতো ফোর্সের সাথে মিটিং ডেকে নেবো, নিয়ে আমরা করে নাও ভাই, তোমরা যদি পারো মনে হয় যে তোমরা একটা কমিটি করবে, তোমরা তোমাদের মতো কমিটি করো। আমরাও দেখি আমরা লিগালি কমিটি করতে পারছি কি পারছি না। তো সুতরাং এই কমিটিটা লিগাল কি ইনলিগাল সেটা তো আমাকে কোর্ট ছাড়া কেউ বলতে পারবে না। তোমরা বলছো কোর্টের যে ইয়েটা বেরিয়েছে, যে অর্ডারটা বেরিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইললিগাল। তা ঠিক আছে, এই অর্ডারটা নিয়ে আমরা কোর্টে যাচ্ছি এবং কোর্টে গিয়ে প্রমাণ করুক যে আমরা ওনারা কোর্ট যদি বলে দেন যে আমরা ইললিগাল কমিটি, আমরা সবাই সরে যাব। আমি তো সবার আগে সরে যাব, এইটুকু কথা দিলাম। এবং যত রকম অ্যালিগেশন আমার নামে এসছে সেই মানুষগুলোকে 22 তারিখে সামনে আসতে হবে এবং আমিও তার এগেইনস্টে সমস্ত প্রমাণ নিয়ে আসবো, সেই প্রমাণগুলো নিয়ে আসবো। কেউ কারোর ব্যবসার জন্য টাকা নিচ্ছে সেটার জন্য প্রিয়া সেনগুপ্ত দায়ী নয়। কেউ কারুর রাম শ্যাম যদি এই আমি এর থ্রু দিয়ে টাকা দিয়েছি, আমি ওর থ্রু দিয়ে পিয়াদি টাকা চেয়েছে। আরে বাবা, থ্রু দিয়ে তো সবাই টাকা চাইছে, তাই জন্য প্রিয়া সেনগুপ্ত দায়ী? তার জন্য কি প্রিয়া সেনগুপ্ত দায়ী? তোমরা যাচ্ছ, তোমরা গিয়ে মিটিং করছো অরূপ বিশ্বাসের সঙ্গে, তার ছবি আমি প্রকাশ করেছি, খুব খারাপ লেগে গেল। শুধু অরূপ প্রিয়া সেনগুপ্ত তৃণমূলের দলে ছিল, তোমরা সেই সময় কি করতে গেছিলে ভাই? তোমরা কি করতে গেছিলে? আজকে তোমরা যাওনি, তোমরা কেন গেছো? তোমার যদি নৈতিক ওই জায়গায় মনে হয় যে আমি তৃণমূলের সঙ্গে থাকবো না, তুমি খেলতে গিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে চলে যাবে কেন? তোমার তো নৈতিক সেই জায়গাটা থাকা উচিত ছিল। আমার এখনো বক্তব্য যে আমার নামে যে অ্যালিগেশন গুলো দেওয়া হয়েছে 22 তারিখ, সব লোক আসুক। ওরা যদি প্রমাণ করতে পারে সব যা ইয়ে করছে তার চ্যাটের থেকে। আর ভয়েস, তুমি কি খুব ভালোবাসো, ভয়েস মেসেজ থাকলে বের করে দাও, কি প্রমাণ আছে বের করে দাও। আমি হাতে টাকা নিচ্ছি, বের করে দাও, সব বের করে দাও এগুলো। আমাকে আর কত আমার সামাজিক জীবনটাকে কতখানি তোমরা নষ্ট করতে চাইছো আজকে এটার জন্য। আমি ভবিষ্যতে মানহানি মামলা করবো। আমি এখান থেকে কোনো রকম টাকা পাই না, আমরা কোনো টাকা পাই না। একটা কথা যেটা বলা হচ্ছে যে বিরোধী পক্ষ যেহেতু ছিল না, তাই এই ভোটটাকে আমাদের হ্যাঁ, এবার 2025-এ যখন ভোট হয়েছে, কোর্টের অবজারভারে ভোট হয়েছে, তারপরে এরপরে যখন এই 2023-25-এর আবার যখন 25-27-এর ভোটটা হয়েছে, তখন তোমরা যদি চাও আমাদের ব্যানার্জি বাবু মানে সেক্রেটারির কাছ থেকে কাগজ নিয়ে নিতে পারো। আমরা যেরকম ভাবে ভোটের প্রসেসে ইলেকশন ডেট ডিক্লেয়ার করেছি, তার
তারপরে ইলেকশন ডেট নমিনেশন ডেট ডিক্লেয়ার করেছি, উইথড্রল ডিক্লেয়ার করেছি। এবার যারা যারা নমিনেশন দেবে, তো যদি কেউ নমিনেশন না দেয় তাহলে তো আমাদের দোষ নয়। আজকে ধরে নাও কোথাও, আমি বলছি কোন রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, সিপিএম বা কেউ যদি নমিনেশন দিল না, তারপরে সেখান থেকে সেই লোকটা জিতে গেল, তাহলে তুমি কি বলতে পারো ভোট না হয়ে জোর করে তোমরা বসে গেছো? ওনাদের হচ্ছে এটাই বক্তব্য, আমরা নমিনেশন দিইনি, তোমরা ভুল নিয়ে করেছো। এবং সবটাই মানে আমরা যে আগের বছর কোর্টের যে ইয়েটা ছিল, আমাদের ভোটার লিস্টটা ছিল, সেই লিস্টের উপর করেছি। তাহলে সেটা এটা তোমরা সিলেকশন করেছি, ইলেকশন নয়। তোমরা কেন দাওনি ভাই নমিনেশন দিতে? তো তোমাদের কেউ বারণ করেনি। পিয়াদি তোমাদেরকে নিউজে একদম একদম। কালকে তোমরা সরকার যদি আমরা তো চেষ্টা করবো, যদি না কোর্টেই না হয় as soon, মানে কালকে নাহলে পরশু, as soon as possible, ম্যাক্সিমাম অব্দি আমরা as soon as possible চেষ্টা করবো। কারণ আমরা যদি অবৈধ কমিটি হই, আমরা জোর করে বসে থাকবো না। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা কোর্টে থেকে যদি জানতে পারি আমরা অবৈধ কমিটি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা কেউ এখানে বসে থাকবো না। আচ্ছা, আমাদের মিটিং আজকে এখন অব্দি শেষ হয়েছে, 2:30 থেকে শুরু হয়েছিল, এখন 6:15 বাজে। মিটিং মোটামুটি ভালোই হয়েছে। মিটিং নিয়ে আমাদের যা বক্তব্য ছিল আমরা ওনাদের বলেছি, ওনাদের কিছু বক্তব্য ছিল সেটা আমরা শুনেছি, কিছু আমাদের বক্তব্যের ওরা রিপ্লাই করতে পারেনি, সেটার জন্য ওরা একটু সময় চেয়েছে এবং ওনারা বলছেন 22 তারিখে আবার মিটিং ডাকবেন। ঠিক আছে, 22 তারিখে আমরা যেটা আবেদন করছিলাম যে জেনারেল মিটিংটা ডাকার, 4টে কমিটি একসঙ্গে করে সেই মিটিংটা ওনারা 22 তারিখে ডাকবে বলেছেন। এবং মাঝখানে তারপর লাস্টের দিকে অনেক রকম আলোচনা হয়েছে যে উনি পদত্যাগও করতে পারেন, সেই দিন পুরো কমিটিটা পদত্যাগ করতে পারে। তো কেননা আমরা কাউকে জোর করিনি এখানে, কারণ এটা কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের এসছে একটা কনক্লুশনে যে ওনাদের পুরো কমিটিটাও পদত্যাগ করতে পারে, উনিও পদত্যাগ করবেন। সো এটা একটা কথাবার্তার মধ্যে দিয়ে এসছে। এখন বাকিটা এখন ওনারা, আমি জানি না আপনাদের কি বলেছে এর আগে, সেটা আপনাদের একজন প্রমাণিত হয় তবেই পদত্যাগ। আচ্ছা, কিন্তু ভেতরে কিন্তু সেটাই কথা হয়েছে যে আমি আর থাকবো না, আমি ছেড়ে দেবো, আমি পদত্যাগ করবো। এবং তার মধ্যে ওনাদেরই এই কমিটির মধ্যে কিছু লোক বলেছে যদি অবৈধ হয় তাহলে আমরা আজকেই ছেড়ে দেবো, আর যদি অবৈধ না হয় তাহলে আমরা 22 তারিখে ছাড়বো। এটা ওনারাই বলেছে। ওনারা তো বলছেন যে বৈধ প্রমাণ করার জন্য আমরা আর্টিকেলের একটা ক্লজ আছে 38 এ, সেটা কৃষ্ণবাবু ওনাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ওনারা কাউন্টারের উত্তরটা এখন অব্দি পাইনি। আমি সেক্রেটারিকে বললাম যে 38 এটা যদি সকল পড়ে শুনিয়ে দিত তাহলে ওদের কমিটিটা বৈধ না অবৈধ সেটা তখনই প্রমাণ হয়ে যায়। উনি জিনিসটাকে চেপে যাচ্ছেন কেন? উনি ডিলে করতে চাইছেন প্রসেসটাকে। কিন্তু আমার একটাই বক্তব্য যে ডিলে যদি করতেই চায় তো ডিলে করে লাভটা কি হবে? আজকে হয়ে গেছে 8 তারিখ, 22 তারিখে যদি ওনারা ছাড়তেই হয় তাহলে এতদিন ধরে এটাকে টেনে হেঁচড়ে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির নাম খারাপ হচ্ছে, এটা তো দেখতে হবে। এটা ভালো জিনিস নয়। আমরা কি জন্য আসতে চাইছি বা আমরা কি চাইছি? আমরা চাইছি সিনেমা ইন্ডাস্ট্রিটা নিউট্রাল ওয়েতে ভালোভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে যাতে চালানো যেতে পারে। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের উদ্দেশ্য কাউকে সরিয়ে আমরা এসে, আমি যদি সিনেমার জন্য কিছু না করতে পারি তাহলে আমি এসেই বা কি করবো? তাহলে তো একই জিনিস হবে। আমাকে তো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু যদি করতে পারি, আমি অ্যাজ এ এক্সিবিটর যদি বলি, আমি যদি 2টো সিনেমা হল এক্সট্রা বানাতে পারি বা আমি যদি 2টো সিনেমা হলকে সাহায্য করতে পারি বানানোর জন্য, তাহলে তো আমি কন্ট্রিবিউট করবো। আগে প্রথম প্রশ্ন তো ওনাদেরকে করা উচিত, ওনাদের আসবার পর আমাদের ইন্ডাস্ট্রিতে কি কন্ট্রিবিউট করেছেন এক একজন। প্রত্যেকটা ওদের কমিটিতে এমন লোক প্রচুর আছে যাদের কন্ট্রিবিউশন ইজ 0। কন্ট্রিবিউশন কোথায়? তুমি যদি কন্ট্রিবিউট না করো টু দ্য ইন্ডাস্ট্রি তাহলে এই পথটা ধরে লাভটা কি? তুমি না করছো সিনেমা প্রডিউস, না করছো সিনেমা ডিস্ট্রিবিউট, না করছো তুমি সিনেমা হল, তাহলে এই পথটা আঁকড়ে কি লাভ? আমার এইটাই বক্তব্য। যদি এটার উনি কাউন্টার উত্তর দিতে পারেন আমি খুব সুন্দর হবে। বাট আমার একটাই বক্তব্য যে এতদিন ধরে ওনারা কি করেছেন? বিরোধী পক্ষ ছিল না, এই যে অবৈধ বলা হচ্ছে, তো উনি বলছেন যে যদি কেউ না আসে, নমিনেশন না দেয় সেটা কি আমাদের দোষ? এইবার আমি একটা কথা বলবো, কারেক্ট, ভালো কথা বলেছে। এটার একটা যুক্তি আছে, যুক্তিটা হচ্ছে 457টা প্রডিউসার মেম্বার, ওরা তো মেম্বার গুলো এরকম ভাবেই রেখেছে, তারা খালি ভোট দিতে আসে, যেটা আমি তোমাদেরকে আগেও বাইটে বলেছি। তো আগে তো এসআইআরটা করবো, তারপর তো জানতে পারবো যে কে অরিজিনাল আছে বা কে করেনি। আজকে তুমি আমাকে বলো 50 বছর আগে কেউ যদি সিনেমা প্রডিউস করে থাকে, সে যদি এখনো ভোট দিতে আসে, সে আজকের দিনে যারা প্রডিউস করছে তাদের এই প্রবলেমটা বুঝবে কি করে?
সেটা বুঝতে হবে। আজকের যারা প্রডিউসারদের প্রবলেম গুলো বা ব্যথাগুলো সেগুলো বুঝবে কি করে, সেটা তো বুঝতে পারছে না, তারা তো বুঝতে হবে। উনি আরেকটা কথা বলেছেন যে সমস্ত প্রমাণ দিতে হবে, মানে ভিডিওতে টাকা নেওয়া, তার প্রমাণ, স্ক্রিনশটে ওনার নাম আছে, কিন্তু ওনার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট কিংবা তাহলে আমি একটা কথা বলছি, এক সেকেন্ড। ইন্দ্রনীল রায়, তুমি নিচে যখন যাবে বোর্ডটার মধ্যে ইন্দ্রনীল রায় পিআরও লেখা আছে, আর যদি মেসেজ চ্যাটটা দেখবে ওটা ইন্দ্রনীল রায়ের নাম লেখা আছে। তাহলে ইন্দ্রনীল রায়, তাহলে এত দুর্নীতিগ্রস্ত লোক, তার নামটা এখনো থাকে কি করে? আর ইন্দ্রনীল রায় ছবির জন্য ওনার সব ছবিতে পিআর ইন্দ্রনীল রায়। প্রশ্নটা ওনাকে করো যে কেন ইন্দ্রনীল রায়কে রেখেছে, বা কেন ইন্দ্রনীল রায়ের সঙ্গে ওনার কি সম্পর্ক, কি লেনদেন। এটা একটা নেক্সাস চলছে, ইন্দ্রনীল রায়, রিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, এটা একটা নেক্সাস। এই নেক্সাসটা ভাঙাটা দরকার আছে। এই নেক্সাসটা যদি না ভাঙতে পারি আমরা সিনেমা ইন্ডাস্ট্রি উন্নতি করতে পারবো না। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি তুমি যেটা বলেছো যে তোমার কাছে ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং যেগুলো আছে, তুমি এটাও বলেছো যে ওগুলো হ্যাঁ আমি দেবো। আমি আজকে চেয়েছিলাম যাতে সুস্থভাবে উনি যদি আজকে পদত্যাগ করেন, তাহলে আর আমি কাদা ছেটাছিটিটা আমি ভালো লাগছে না, এটা আমারও ভালো লাগছে না। দেখো আমারও অফিস আছে, আমারও অনেক কিছু করার আছে, আমিও সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চাই, আমারও সিনেমা রিলিজ আছে। আমি এই জিনিসগুলো করে আমার তো ভালো লাগছে না। উনি যদি আজকে পদত্যাগ করে দেয় তাহলে আমার দিকেও তো দরকার নেই। আমি বলছি না তো, আমি তো কাউকে জোর করেও আনছি না। এটা তো পাপ, মানে যাদের সঙ্গে এগুলো ঘটেছে তারা আমাকে যোগাযোগ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন গিয়ে আমি জানতে পারছি, এবং আমি তাদেরকে বলছি যে তোমরা প্রমাণ দাও, প্রমাণ সহ আমাকে দাও, আমি সেটা সামনে দেবো। আমি আজকে তার জন্য আমি কিচ্ছু ওনাদের শোনাইও নি, দেখাইও নি। উনি কিন্তু আজকে আমার নামে একটা পোস্ট করেছে, আমার মনে হয় তোমরা ফেসবুকে দেখেছো, আমি জানি না কি লিখেছেন, বাট একটা ফটো উনি মিটিং এও দেখালেন। আমার বক্তব্য হচ্ছে ওই পোস্টটা বা ওই ফটোটা আমরা আগের বার যখন আমরা ইলেকশন লড়েছিলাম, আগের বার, তখন আমরা অরূপ বিশ্বাসের কাছে যাই, এবং আমি আশ্চর্য হই, সেই প্রথমবারই আমার ওনার অফিসে যাওয়া, আমি আশ্চর্য হই, উনি আমাদের ঢোকা মাত্রই বলে দিলেন তোরা ইলেকশন জিতবি না। এতটা কনফিডেন্স। আমি পরে যেদিন ইলেকশন হয় সেই দিন আমি বুঝতে পারি এই যে ভুয়ো প্রডিউসার বা ভুয়ো ডিস্ট্রিবিউটার বা ভুয়ো এক্সিবিটর, এরা যে আসছে, এরা কোথা থেকে আসছে। এদেরকে রাখাই হয়েছে পার্টিকুলারলি খালি ভোট দেওয়ার জন্য। ওনার সেই কনফিডেন্স থেকে উনি সেদিন বলে দিল আমি জিতবো। উনি বলে দিলেন কে কে জিততে পারে, কে কে জিততে পারে না। আমার এক্সিবিটর সেকশন আপনি পাবেন, এইগুলো বলে দিয়েছে। আমার এই কনফিডেন্সটা ওনার সেদিন আমার মনে হলো, যেদিন ইলেকশন হলো বা রেজাল্ট বেরোলো, তখন আমি বুঝলাম যে না আচ্ছা এইটা হয়েছে খেলা। কেন তার আগে আমি ইলেকশন দাঁড়াইনি, এবং আমি সেইবার আমিও জিতেছিলাম, বাবাও জিতেছিল। এটা একটা কমিটি ওয়াইজ হয়, তো মেজরিটি যার হয় তারটা থাকে। আমরা ইন্ডিভিজুয়াল ওয়েতে জিতেছিলাম, বাট আলটিমেটলি যেহেতু আমাদের মেজরিটি হয়নি, তাই জন্য আমরা কমিটি গঠন করতে পারিনি। কিন্তু আমরা ইসিতে ছিলাম, কিন্তু ইসিতে কোনোদিন আসতেই পারতাম না, কারণ এসে আমাদের কোনো মত যদি আমরা দিই, ওনারা তো মেজরিটিতে আমাকে হারিয়ে দেবে, আমি তো কিছু বলতে পারবো না। বনি কি করেছে 4-5 বার রিকোয়েস্ট করেছে। এন্ড দাউদার ওয়ার্ড ওয়াজ যে পিয়াদিকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তাহলে আমার মনে হয় একটাই সমাধান আছে, যদি উনি রেজিগনেশন দিয়ে দেন। এটার বাইরে আর দাদুলদার কোনো বক্তব্য নেই। বলছে তোমাকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তুমি যদি পদত্যাগ করো, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য তুমি ধরে রাখো, এই পদত্যাগটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে, তো এতে খারাপটা কি আছে? যখন এত রকম একটা অ্যালিগেশন আসছে কাউন্ট নামে, তখন আমার মনে হয় ছেড়ে দেওয়া দরকার। আমি ইনফ্যাক্ট এটাও বললাম মিটিং এ যে তুমি আজকে পদত্যাগ করো, দরকার হলে আমরা জয়েন্ট কনফারেন্স করবো, এখন প্রেসকে গাইড দেবো। তুমি কনফারেন্স তুমি পদত্যাগ করো, একবার রাজি হলো, তারপর আবার পরক্ষণে আবার আলোচনা করলো, কি করলো জানি না, ওরা আবার এখনো আলোচনা করতেই পারে। একবার বলছে পদত্যাগ করবে, একবার বলছে করবে। হ্যাঁ না, কোর্টে অলরেডি কেস আছে। ওরা এখনো বুঝতে পারছে না যে ওদের বৈধ কি অবৈধ। এবার সেটার জন্যই আমরা 38A ক্লজ, যিনি এখানকার সেক্রেটারি, ওনাকে বলছিলাম, কৃষ্ণবাবু একটা পয়েন্ট রেজ করেছে, সেটার উত্তরটা দিতে, যে তোমরা যে সিলেক্টেড হয়ে এসছো বা সিলেক্টেড হয়ে এসছো, তার যে একটা 38A ক্লজ আছে, সেটা একটু পড়লেই তো সেখানে সমাধান বেরিয়ে যায়। উনি পড়তে চাইছেন না, উনি ঘুরিয়ে আবার ব্যাক টু জিরো হয়ে যাচ্ছে। সেটা আমিও জানি না, সেটার জন্যই তো পড়তে বলছি। উনি তো অনেক পুরনো মেম্বার, উনি যখন বলছেন কাউন্টার করছেন, ওনাদের উত্তর দিতে কেন ভয় পাচ্ছে? কেননা উনি জানেন যে ওটা উত্তরটা দিলেই, উনি কিন্তু সেক্রেটারি কিন্তু পুরোটা জানে, উনি কিন্তু উত্তরটা দিলেই উনি জানেন যে এটা অবৈধ প্রমাণ হয়ে যাবে।